ডট প্রোডাক্ট বা ডট গুণফল। দেখ, ডট প্রোডাক্ট যেটা বলছে সেটা হচ্ছে যে যদি কোনো দুটো ভেক্টর দেওয়া থাকে, ধরে নিলাম এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। ভেক্টর দুটো যদি এইভাবে দেওয়া থাকে, এদিকে একটা এ ভেক্টর আর এদিকে একটা বি ভেক্টর, এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাই তো? তাহলে এটা এ ধরে নে, এ ভেক্টর, এটা বি ভেক্টর, ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে এ ডট বি, এটা বলছে ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, কস থিটা। এই পুরো পার্টটাই পুরো একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন নেই, ঠিক আছে? কারণ এটা ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্টও বলি, তাই তো? স্কেলার গুণফলও বলা হয় বা স্কেলার প্রোডাক্ট, এগুলো সব আমি আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তো এই স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এটাতে কোনো এটাতে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, নো ডিরেকশন। তোরা বাংলায় লিখবি শুধু মান থাকে এবং দিক থাকে না। এবার কথা হলো, তাহলে এখন এটা আমরা করব কি করে? যেটা বেসিক্যালি আমরা দুটো ভেক্টরকে নিয়ে নেব, একটা এক্সাম্পল দিয়ে প্রসেসটা শিখে নেবো যে কী করে করা হয়। তো এ একটা ভেক্টর আমি নিয়ে নিলাম, তোদের পছন্দ মতোই আমি নেব। বল কত আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপে নেব বল, তোরা নিজেরাই বল। 3 i ক্যাপ প্লাস না মাইনাস? +5। বেশি বড় সংখ্যা নিস না, তোদেরকেই মাল্টিপ্লাই করতে হবে। -2 k ক্যাপ, এটা একটা হলো। আর বি ভেক্টর যেটা আছে, আর একটা বল কিছু। 1 i ক্যাপ, আচ্ছা, শুধু আই ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের দুটো ভেক্টর। তো আমরা এই দুটো ভেক্টরকে এ ডট বি করব। সিম্পলি আমরা যেরকম আছে সেটা লিখে নেব, ব্র্যাকেট দিয়ে লিখব 3 i ক্যাপ +5 জে ক্যাপ -2 কে ক্যাপ ডট i ক্যাপ -3 জে ক্যাপ +4 কে ক্যাপ। বুঝেছে? আচ্ছা, এবার এইটাকে যেভাবে এক্সপ্যান্ড করতে হবে, গুণটা করতে হবে, সেটা একটা আমি করে দিচ্ছি, তাহলে তোরা ব্যাপারটা বুঝে যাবি। বাকিটা তোদেরকেই করতে হবে। ফার্স্টে যে টার্মটা আছে 3i, আর এদিকে যেটা আছে i, তার মানে এটাকে লিখবি এরমভাবে, 3 কোএফিসিয়েন্টটা, এর কোএফিসিয়েন্টটা 1 আছে, তাহলে 3 × 1 3 হবে i ডট i। না, এটা কি অ্যালজেব্রা নাকি? আমার যেরকম স্কোয়ার করে দেবো আমি, এটা ভেক্টর অ্যালজেব্রা হলো। আচ্ছা, এরপরে এই 3টার সাথেই -3টাকে নেব, তাহলে এটা হবে -9 i ডট জে।
আবার এই থ্রিটার সাথেই এদিকে ফোরটাকে নেব, তাহলে হবে +12 i.k। তাহলে এইভাবে আমরা এটাকে নেব। এইভাবে টোটাল 9টা টার্ম পাবি, 9টা টার্ম পটপট করে একদম লিখে ফেল। বুঝতে পেরেছিস? মাগো, টোটাল 9টা টার্ম লিখে নিয়েছিস? জয়ব্রত লিখেছিস টোটাল 9টা টার্ম? হ্যাঁ আমি লিখছি। আচ্ছা, এরপরে যেটা আমি করব, তাড়াতাড়ি লেখা হলে বল। হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে যে যে টার্মগুলো তোরা পেয়েছিস একটু মিলিয়ে নিবি এই টার্মগুলো আছে কিনা। আই ডট আই, আই ডট জে, আই ডট কে, জে ডট আই, জে ডট জে, জে ডট কে, কে ডট আই, কে ডট জে, কে ডট কে। আচ্ছা, এই টোটাল 9টা টার্ম আছে কিনা দেখে নে। আচ্ছা, স্যার আমি এখানে সেকেন্ডে আমি দুটোকে আই, মানে এখানে আই জে ইন্টু জে যেরকম হয়, তা আমি আই জে কাটা অপোজিট করে লিখতে পারি। আই না, যেরকম আছে সেরকমই তোকে লিখতে হবে, অর্ডার পাল্টানো যাবে না। কে ডট আই আর আই ডট কে দুবার আছে আমি জানি, কিন্তু সেটা অর্ডার পাল্টানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যদি একটা 3D সিস্টেম আমি প্লট করি এখানে, এর সাথে এইটা, তার মানে এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস। আই যে ইউনিট ভেক্টর, ভালো করে বুঝবি, আই যে ইউনিট ভেক্টর সেটা কোন অ্যাক্সিস বরাবর থাকে? তো মানে শুরুতেই গন্ডগোল। খাতায় দেখ, খাতায় দেখ। জিজ্ঞেস করছিস না, ওটা উত্তর। এক্স অ্যাক্সিস, তাহলে আই যে ভেক্টরটা সেটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর, ইউনিট ভেক্টর অবশ্যই, এর ম্যাগনিটিউডটা 1 থাকে।
জেটা ওয়াই অ্যাক্সিস এবং কেটা জেড অ্যাক্সিস। তার মানে মোটামুটি যদি আমি এইটাকে 1 সেন্টিমিটার করে নিই, এমনি কথার কথাই আমি বলছি, তার মানে এটা 1 সেন্টিমিটার আই ক্যাপ, 1 সেন্টিমিটার জে ক্যাপ, 1 সেন্টিমিটার কে ক্যাপ। এবার আমাকে বল এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তিনটে অ্যাক্সিস একে অপরের থেকে 90 ডিগ্রি সেপারেশনে থাকে। এইবার ভালো কথা, আচ্ছা তাহলে আই ক্যাপ এবং জে ক্যাপের মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বা জে ক্যাপ বা কে ক্যাপের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা, এইবার তুই এই ফর্মুলাটার দিকে তাকা, যেটা আমার মেন ফর্মুলা। সেটা হচ্ছে এ ডট বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। তাহলে আই ডট আই, এই ফর্মুলাটাও নিশ্চয়ই ম্যাগনিটিউড অফ আই ম্যাগনিটিউড অফ আই কস দুটো আই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? দুটো আই 90 ভেক্টর মানে, ভালো করে শুনবি, দুটো আই ভেক্টর মানে হচ্ছে দুটোই এই দিকেই আছে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। 180। দুটো অ্যাঙ্গেল আলাদা দিকে থাকলে তাহলে 180 হয়। একই দিকে বলছি দুটো আছে। আচ্ছা, তাহলে আই ডট জে, এটাও নিশ্চয়ই এইভাবেই হবে, ম্যাগনিটিউড অফ আই ম্যাগনিটিউড অফ জে কস কত লিখবো? আই এবং জে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। সব কটা লিখে ফেল। হ্যাঁ, যেটা ইয়েলোতে লেখা সেইটা এরকম ভাবে লিখে ভালোভাবে। এই চাপা দিলে না? চাপা দিলে? হুম, মাথায় বুদ্ধি কম থাকলে যেটা হয়। তো এঁকে নে, অ্যাক্সিসটাও এঁকে নিবি। তোরা মানে দেখবি আর লিখবি, ঠিক আছে? এরকম আমি করবো, বসে থাকবি, তারপরে সিনেমা দেখে তারপর নোট লিখবি, এরকম হবে নাকি? তিনটে কম্বিনেশন করে লিখ না, দেখছিস কেন? এটা আই দিয়ে তিনটে হবে, জে দিয়ে তিনটে হবে, কে দিয়ে তিনটে হবে। একটা দেখে দেখে দেখছে নিচ্ছে, দেখছে নিচ্ছে। বুঝছে? এবার এবার সাদা কালি দিয়ে যেটা লেখা আছে সেটা লেখ, ওদিকে অ্যাক্সিসটাও ড্র কর। কে থেকে আই 180 হয়, তুই দেখতে পাচ্ছিস না? কেটা জেড অ্যাক্সিস আর আইটা এদিকে লেখা আছে 90 ডিগ্রি। ছোটবেলা কেউ মানেনি না এরকম, মানে 2+2=4 হয়, এরকম জিজ্ঞেস করার জন্য।
লিখেছিস জয়ব্রত, লিখছিস? হ্যাঁ লিখছি, বুঝি স্যার 3টে 0 ডিগ্রি আর 6টা 90 ডিগ্রি। 3টে 0 ডিগ্রি, 6টা 90 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু ভালো ছেলে পড়াশোনা, তাকে কম শুনতে। এখন হেডফোনে শুনছো তো, ঠিক আছে। এটাও শুনতে পাবে। আমি প্রশংসা করি, সবার সামনে প্রশংসা করি, আর কথা শোনাই সবার সামনে, যেন ভালো, মানে ভালোভাবে কথা শোনা যায়, মিষ্টি বাক্যে কথা শোনা। হয়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই ভ্যালুটা কত হবে? ম্যাগনিটিউড অফ আই ক্যাপ, তার মানে ইউনিট ভেক্টর, তো আই ক্যাপ তো একটা একক ভেক্টর, মানে ম্যাগনিটিউড কত হয় ওর? একক ভেক্টরের মানটা কত হয়? না না, এইটা আই ক্যাপের ভ্যালু, ক্যাপ ভেক্টরের ভ্যালু কত হয়? আরে তোরা তো দেখছি মাথা গরম করাচ্ছিস এইবারে। এই যে কোনো ক্যাপ ভেক্টরের ভ্যালু কত হয়? 1 তাহলে সেটা আসছে না কেন? তাহলে 1 × 1 cos 0 কত? শিওর? আর sin 0? তাহলে i ডট আইটা 1 হবে, j ডট জেটা 1 হবে, k ডট কেটা 1 হবে, আর বাকিগুলো যেগুলো আছে এই cos 90-র জন্য, cos 90-র ভ্যালু যেহেতু 0, তাহলে সব কটা 0 হয়ে যাবে। বোঝাতে পারলাম না পারলাম না? একবার বলে শুনতে পারি। এই যে i ডট আই, এইটার ভ্যালু 1 হলো, সিমিলারলি j ডট জেটাও দেখ 1 হবে, কারণ হ্যাঁ হ্যাঁ আর k ডট কেটাও 1 হবে, 1 আর বাকিগুলো সেগুলো সব 0 হয়ে যাবে ডিউ টু এই cos 90, কারণ cos 90-র ভ্যালু হচ্ছে 0, তাই তো? তাহলে সব কটা কিন্তু cos 90-র জন্য 0 হয়ে যাবে। তাহলে বাকিগুলো সব ইকুয়েশনে 0 হয়ে যাবে। হ্যাঁ একদম। ঠিক আছে, এইবার তুই এই লাইনটা ভ্যালুগুলো বসিয়ে ফেল। তার মানে শুধু ওই সেম গোত্রের যেগুলো আছে সেটাই সারভাইভ করবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তার মানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সারটা আমি এইখানেই ব্লু লাইন দিয়ে লিখে দিলাম, তোরা চেক করবি অ্যান্সারটা মিলল কিনা। আমারটা ডাইরেক্ট দেখে করতে যাবি না, নিজেরা করবি, করে মেলাবি। কর, নিজেরা কর, সব কটা যেগুলো যেগুলো 0 আছে 0 বসা, আর যেটা ভ্যালু 1 আছে 1 বসা, বসেই ভ্যালুটা পেয়ে যাবি। দেখ -20, ব্যাস। সেটা কোনটা? ওই যে যেটা তুই 9টা টার্ম যেটা এক্সপ্যান্ড করেছিলিস, হ্যাঁ আমি নটা টার্মের মধ্যে নটা টার্ম তো নেবো না, আমি 3টে টার্ম নেবো, 3টে টার্ম তিনটে নিবি, ভ্যালু তাহলে আছে। 3টে টার্ম নিয়ে হিসাব কর প্লাস মাইনাস। ঠিক আছে। প্লাস মাইনাসে গন্ডগোল হয় এখনো?
আমি যেটা করলাম সেটা হচ্ছে ওই -15, -8, -23 আর +3 -20। এটা অনেকে অনেক রকমভাবে করতে পারে, ডেমোক্রেটিক কান্ট্রি, স্বাধীনতা আছে যেভাবে করতে পারে। হলো? এসছে জয়ব্রত -20? হ্যাঁ, -20। বেশ, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এখন তোরাই বল, এখানে এই অ্যান্সারটা যেটা তোরা বার করলি, কোনো ডিরেকশন পার্ট আছে? না। তাই জন্য এই প্রোডাক্টটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। এই যে, কারণ এটা আফটার প্রোডাক্ট এরা কিন্তু দেয়, মানে স্কেলার রেজাল্ট দেয়, কোনো ডিরেকশন পার্ট থাকে না। তাহলে এই হলো আমার ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টের কিছু ইউজ আছে, মানে এটা তো ডাইরেক্ট একদম ডট প্রোডাক্ট হয়ে গেল। এবার কিছু অ্যাপ্লিকেশান আছে ডট প্রোডাক্টের, তো লেখ অ্যাপ্লিকেশান অফ ডট প্রোডাক্ট। বাংলায় লেখ যে ডট গুণফলের প্রয়োগ। যেমন আমরা পেট্রোলিয়াম যখন রিফাইন করা হয় তখন অনেক বাই প্রোডাক্ট বেরিয়ে আসে, প্লাস্টিক একটা বাই প্রোডাক্ট, জানিস তো? হ্যাঁ হ্যাঁ, তো সেই রকমই আমরা মেন যে ডট প্রোডাক্টটা শিখলাম তার একটা বাই প্রোডাক্ট আমাদের মানে অ্যাডভান্টেজে কাজে লাগে, সেটা হচ্ছে উই ক্যান ফাইন্ড, দাঁড়া ইংরেজিটা লিখে দিই আগে, উই ক্যান ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু আননোন ভেক্টর। মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সেটা আমরা এইটাকে কাজে লাগিয়ে বার করতে পারি। তাহলে লিখে রাখ যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে ডট গুণফল ব্যবহার হয়। মা গো, ঠিক আছে। আচ্ছা, যেরকম যদি তোকে বলে দিই যে এই যে দুটো ভেক্টর আমরা নিয়েছি সেটাই অ্যাপ্লিকেশানটায় কাজে লাগিয়ে দিই। তাহলে দুটো ভেক্টর আমাকে খাতা দেখে বল, আমি লিখব। এ ভেক্টরটা কি ছিল বল? 3i ক্যাপ জে ক্যাপ -2k ক্যাপ, আর বিটা বেশ। তাহলে এই দুটো ভেক্টরের মাঝখানে ধর অ্যাঙ্গেল বার করতে দিয়েছি, ঠিক আছে? তাহলে যদি হয় এটা, তাহলে আমরা ফর্মুলাটা কি লিখব, যে এ ডট বি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। হ্যাঁ, আর থিটাটা কি জিনিস? অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাই তো? এবার বাংলায় লিখবি এ ও বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তোরা কে আগের দিন কে অ্যাবসেন্ট? তুই তুই ক্রিশ্চান না তুই ইংরেজিতে কথা বলবি? না হয়, এরা বাঙালি খ্রিস্টান হয়। মানে আমি জীবনে প্রথম একটা এরকম মানে খ্রিস্টানকে পড়াচ্ছি। এর আগে আমার ব্যাচে কেউ ছিল না, মুসলিম ছিল, মানে অন্য ইয়ে। হ্যাঁ, না গুড ফ্রাইডে তো এর আগেও তো অনেক গুড ফ্রাইডে আমি কাটিয়েছি, তাই না? না আমি জানি প্লাস তোদের তাহলে 25শে ডিসেম্বর থেকে 31শে তো পাত্তা পাওয়া যাবে না? পাওয়া যাবে? আচ্ছা, ওদের পাত্তা পাওয়া যায় না, মানে আমরা যখন হেভি আর্টসে করতাম তখন পুরো ওখানকার যারা কমিউনিটি ছিল তারা পুরো একদম অফ,
শ্রাবণী সূচক, মানে ওটা ওদের একটা, মানে আমাদের এখানে যেমন দুর্গা পুজো, ঠিক আছে, দুর্গা পুজো ধর তুমি কেউ বললো পড়াবো, চলো। স্যার লেখা হয়ে গেছে। আমি তো সকালে পড়ি। তুই ছিলিস না আগের দিন? ও হ্যাঁ, ওই দুর্গা পুজোয় মানে প্রত্যেক দিন নয়, পঞ্চমী, ষষ্ঠী, এই দুদিন, চতুর্থীও হতে পারে। হ্যাঁ, অষ্টমী নবমী, অষ্টমীটা বাদ থাকে, নবমী বাদ থাকে, দশমীটা পড়াই। অনলাইনে পড়াবো তো আমি। আমি আগে থেকে সব বলে দিয়ে যাব যে আমার এইটা সকালবেলা ভোর 5টায় নিশ্চয়ই মা বাড়ি থেকে উৎসব পালন করবে। ঠিক আছে, না না আমি ফোন করে রাখবো আমি। হ্যাঁ, একটা পেন লাগবে, একটা কাগজ লাগবে, খালি খাতাও লাগবে না। এই খাতারই পাতা ছিঁড়ে নিয়ে যাবি, বাড়িতে এসে ঝুলিয়ে দিবি। আচ্ছা, তারপরে তোর হচ্ছে ওই 25শে ডিসেম্বরের ওই সময়ও আমার সকালবেলা একদম ভোরবেলা, মানে তখন তো শীতকাল থাকে, ওই মোটামুটি 5:30টার মধ্যে লেপের ভিতরে কয়েকটা দুটো তিনটে ক্লাসে একটা টপিক পুরো আমি কভার করে দেবো, কারণ টানা ক্লাসটা থাকে তো, মানে পরপর ক্লাস হবে তো পুরোটা হয়ে যায়। যাই, হুম, হ্যাঁ হয়েছিলি তো তুই, হ্যাঁ এসে গেছিলি, হ্যাঁ বাবা ফোন করেছিল, এসে গেছিলি যে, তারপর তো তুই খাওয়া দাওয়া করলি, খাওয়া দাওয়া হয় না তাহলে কি হয়? ও মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ও মানে এমনি উপোস ছাড়া কিছু সেলিব্রেশন হয় না, মানে আমাদের যেমন আমার মা বাবারা অষ্টমীর দিনে যেমন উপোস থাকে, আমি কিন্তু বাইরে খেয়ে বেড়াই, আমি খেয়ে উৎসব পালন করি আমি। হুম, বল। হুম, আচ্ছা, এই যে একটা তোদের ইস্টার, ইস্টার উইক, এটার মানে কি, ইস্টার মানে কি? হুম, পুনরুত্থান। আর ওই ওই আঁকাটার ব্যাপারে জানিস, দ্য লাস্ট সাপার? হ্যাঁ ওটা জানিস, তোরা কেউ জানিস না? মানে ওই যখন, এটা মোনালিসার আঁকা, ওই মোনালিসা বলছি, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। তো ও লাস্ট যিশু যখন ওই লাস্ট আর কি খাবার, রাত্রের খাবারটা খাচ্ছিল, ওর পাশে যে জন ছিল হাত, হ্যাঁ ও হাত রেখেছিল, মানে ওটাই ওর লাস্ট খাবার আর কি, তা ও এঁকেছিল। খুব ভালো, মানে পেন্টিংটা তুই যদি দেখিস, দ্য লাস্ট সাপার, বিখ্যাত ছবি এটা। বিখ্যাত মানে, মানে আমি আঁকাটার ব্যাপারে বলতে চাইছি, ওই যেটা উইকিপিডিয়ার পেজে রাখা, বোঝা যাচ্ছে না, এই যে এটা কার্টুন, মানে কার্টুন স্টাইলে আঁকা, এটা অরিজিনালটা নয়। এই যে এই এইখানে হাতটা তো রেখেছিল, এইটাই তো মনে হয়, তাই তো? এরা এরা চক্রান্ত করেছিল ওই দিনকে মারবে বলে, একজন করেছিল, যেরকম হচ্ছে তোর ওই জুলিয়াস সিজার, মানে সেনেটের লোকেরাই ওকে মেরে দিয়েছিল, মানে তুই জানিস না ওই যে জুলিয়াস সিজারের গল্প, ওই যে রোমান সাম্রাজ্য, তো ব্রুটাস যে ছিল, সে হচ্ছিল, মানে সে হচ্ছে ওই জুলিয়াস সিজারের একদম রাইট হ্যান্ড, মানে অমিত শাহ, মোদির ক্ষেত্রে অমিত শাহ, ঠিক আছে। তো ওরাই, সেনেট মানে হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস, যারা পিএমও অফিসে থাকে, মানে যেখানে ক্যাবিনেট সেক্রেটারি যাদেরকে বলা হয়, তো ওরা মিলেই ষড়যন্ত্র করে জুলিয়াস সিজারকে মেরে দিয়েছিল। আর খুব বিখ্যাত একটা লাইন আছে যে, হ্যাঁ জুলিয়াস সিজার হচ্ছে রোমান সাম্রাজ্যের একজন মানে গণ্যমান্য নেতা।
আর দ্য সিজার ওয়াজ কিল্ড বাই ইটস ওন সেনেট, এরকম একটা বিখ্যাত লাইন আছে। The- আরে এগুলো মানে হ্যাঁ হ্যাঁ শেক্সপিয়ারের লেখা এগুলো মানে বিখ্যাত। আমি বলতে চাইছি এই কারণে যারা এখনো আছে, এবং আমাদের ইলেভেনেও ছিল, তো আমাদের ইলেভেনে ম্যাকবেথ ওথেলো আছে না, তো ম্যাকবেথ ওথেলো কাকে, সেটা আমি জানি না, তো নতুন সিলেবাসে আমি কি জানি না, আমরা 2015 থেকে তো পড়ছি নতুন সিলেবাসে, ইলেভেনে 5টা গল্প ছিল তো, ম্যাকবেথ ওথেলো, তারপরে আরো কি সব ছিল, মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস, তাহলে তো কার্মা, না 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 শেক্সপিয়ারের একটা আলাদা বই তো ছিল, না আমাদের বাংলাতেই কথা বলছি, ইলেভেনে ছিল। হ্যাঁ তাহলে হতে পারে সেমিস্টারের পরে। তো ওই ম্যাকবেথ বা ওথেলো যেগুলো ওইগুলোকে মানে দেখে উপন্যাসটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ ওগুলো মানে ট্র্যাজেডি স্টোরি, ওগুলো মানে খুব দুঃখদায়ক স্টোরি একটা। হ্যাঁ 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 এই যে জুলিয়াস সিজার হচ্ছে 15 মার্চ 24 বিসি, মানে বিফোর ক্রাইস্ট, 44 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, এটাও খুব বিখ্যাত। মানে এই যে জুলিয়াস সিজার ওয়াজ অ্যাসাসিনেট অন মার্চ 15, ইয়ার স্টাফড 23 টাইমস, মানে মেরেছে ওকে 23 টাইমস বাই গ্রুপ অফ রোমান সেনেটর ইনক্লুডিং ব্রুটাস অ্যান্ড সিসার। ওটার জন্য পড়তে হবে স্টোরিটা, ঠিক আছে, সেই জন্য মানে ওই কথাটা কেন বিখ্যাত, মানে তুই যাকে মানে মির্জাফর জানিস তো, যারা মানে ওই ওই রকমই পুরো, মানে তুই যাকে, হ্যাঁ তুই যাকে সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোর মানে কোনো একদিন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে, যেরকম আমাদের বাংলা ছিল হরিণের একটা গল্প ছিল, হরিণ ওর পাটাকে মানে ভালোবাসতো না, সিংটাকে ভালোবাসতো, দেখতে সুন্দর ছিল বলে, এবার যেদিন শিকারি ধাওয়া করেছিল ওই লতা পাতায় আটকে, তখনও রিয়েলাইজেশন হয়েছিল যে যাকে আমি সব থেকে সেকেন্ড হ্যান্ডে রেখেছিলাম, যে জিনিসটা আমার সব থেকে ক্লোজে ছিল, সেই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এইগুলো মানে আমাদের তো পুরনো, মানে ওভারঅল তুই যদি একটা স্ট্রাকচারকে ফলো করিস দেখবি যে ইমোশনের যে স্টোরিগুলো আছে মোটামুটি, বা মোরাল যে স্টোরিগুলো, সেগুলো ইংলিশ হোক বাংলা হোক একই, মানে একই রাখে। তোরা মানে গল্পের বই টই নিয়ে তোরা আলোচনা করলি বলে আমি বললাম, আমিও গল্পের বই পড়ি সময় করি। আচ্ছা তাহলে এই যে, তাহলে এখান থেকে cos থিটা ইকুয়ালস টু কি পাওয়া যাবে বলতো, a ডট বি বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি হবে। এবার এ ডট বি এর রেজাল্টটা কত পেয়েছিস, -20, এটা কিন্তু তোকে করে নিতে হবে ডট প্রোডাক্টটা, আর ডট প্রোডাক্ট করার জন্য শর্টকাট যে রুলটা সেটা হচ্ছে জাস্ট আই এর সাথে আই কে মাল্টিপ্লাই করা, জে এর সাথে জে কে, এবং কে এর সাথে কে কে, এটা আমরা এক ধাক্কায় করে নিতে পারবো, আমাকে ওই লম্বা করে এই প্রসিডিওরটা করতে হবে না, কারণ আমরা জেনে গেছি। তো যখনই আমরা কোনো ডট প্রোডাক্ট করবো শর্টকাটেই করবো। আর ম্যাগনিটিউড অফ এ এটা কত লিখবো আমি, এটা লিখবো রুট ওভার অফ, এটাও ভুলে গেছিস, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার, এটার সাথে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। এই যে রেজাল্টটা দেবে, রেজাল্টটা কত দেবে করতে পারবি তোরা?
দেখছি, আমি ডাইরেক্ট পয়েন্টে লিখে দিচ্ছি ডেসিমালে না লিখে। এটা চায়ের ব্যবস্থা কর, এরপরে ভুলভাল পড়াতে শুরু করে দেবো আমি। লিকার চা নেই, দুধ চা নেই। এটা আসছে হচ্ছে ওই -0.63 এরকম টাইপের কিছু, 636। তো এই না, এইটা টোটালটা আমি লিখে দিয়েছি ক্যালকুলেট করে। এবার কস থিটার ভ্যালু যদি এইটা হয়, তাহলে থিটার ভ্যালু কত হবে? হ্যাঁ, এটা তোর সাপোর্টিংয়েই সব কিছু থাকবে। মানে এটা তো আমি তোদের মতন এক্সাম্পল নিয়েছি, তাই জন্য অ্যান্সারও তোদের মতোই এসছে। তো বইতে ভালো অ্যান্সারই পাবি তুই। হ্যাঁ, এই তো -3 এর স্কোয়ার। এইটা না, এইটা মাইনাস হবে না সব সময় এইগুলো, আমি সেই জন্য আলাদা করে লিখেছি। এইখানে এইখানে কোনো মাইনাস থাকবে না। কি বল, কস থিটার ভ্যালু এইটা বেরিয়েছে, তাহলে থিটার ভ্যালু বেরোবে। থিটার ভ্যালুটা এটা তোদের ক্লাস 12-এ শিখবি, এইভাবে লিখতে হয়। কসটাকে এদিকে নিয়ে আসলে কস ইনভার্স এইভাবে দিবি, উল্টে দিস না যেন আবার। মানে এটাকে তোর মনে হলো 1/cos লিখে দেবো, হবে না কিন্তু, এটা কস ইনভার্স বলেই হয়। এটার ভ্যালুটা হচ্ছে 129 ডিগ্রি। বুঝতেই পারছিস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, কারণ কসের ভ্যালু নেগেটিভ আসছে। কসের ভ্যালু নেগেটিভ আসলা মানেই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। হ্যাঁ, 636। তাহলে দুটো ভেক্টরের মধ্যে ইকুয়েশন কি করে করলে? হ্যাঁ, ইকুয়েশনটা কি করে করলে? ইকুয়েশনটা কিভাবে? মানে যে cos -1, হ্যাঁ, cos থিটা ইকুয়ালস টু এইটা। এই জিনিসটা তুই ক্লাস 12-এ আছে ম্যাথে, তো এটা তোকে জানতে হবে না। তুই থিটা ইকুয়ালস টু 129 ডিগ্রি লিখে রাখ, ব্যাস। তাহলে অ্যান্সারটা কি লিখবি, যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ইজ 129 ডিগ্রি। তোরা বাংলায় লিখবি এ ও বি এর মধ্যবর্তী কোণ 129 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে এই তোর কনসেপ্টে হয়ে গেল। এটা কিসের পিডিএফ? এটা ম্যাথের, কেমিস্ট্রি স্যারের পিডিএফ দিয়ে দেয়। দেখি দে। হুম ও দিদিটা বলেছে আমাদের ক্লাসে পড়ে হুম কেমিস্ট্রির জন্য একটা ভালো টিচারের সন্ধান দিতে, আমারও দরকার। আমরা অতগুলো ছাড়তে চলেছি। কেমিস্ট্রির জন্য আমার যে স্টুডেন্টগুলো কেমিস্ট্রি পড়ে, তার বাড়ি হচ্ছে মাহেশের ডাক্তারের বাড়ি। একজন ডাক্তার, সে পড়ায়, সে বায়োলজিও পড়ায়, কেমিস্ট্রিও পড়ায়। হ্যাঁ, ডাক্তারের হাতের লেখা না 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 না, ও ডাক্তার, আরে ও পড়াতে ভালোবাসে বলে পড়ায়, মানে এরকম নয় যে প্রফেশনাল ভাবে পড়ায়। ঠিক আছে, তো এবার প্রবলেমটা হচ্ছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে 1 মাস এখন বাড়িতে শুয়ে আছে, পা ভেঙে গেছে। ঠিক আছে, তো তোরা যদি চাস তাহলে আমি নাম্বার আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমার মতন ঘরোয়াভাবে পড়ায়, বই টই পড়ায়। ঠিক আছে, হ্যাঁ, এইখানে চিনবে তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই মাহেশের রায়পুর ইলেকট্রনিক্স উল্টো দিকের গলিতে বাড়ি, দাঁতের ডাক্তার। ও বাবা পুলিশ অফিসার। হ্যাঁ, দাঁতের ডাক্তারকে তো চিনি, গাঙ্গুলি বাগানের ভেতরে। হ্যাঁ, ওই যে শনিকার হ্যাঁ, ওর উল্টো দিকে ও দাঁতের সমবায় বলে যেটা আছে। হ্যাঁ, ও কেমিস্ট্রি বায়োলজি দুটোই পড়ায়। মানে আমার যে কটা স্টুডেন্ট এর আগে পড়ে সব ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, এমসে চান্স পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল তোমার কল্যাণী
ইউনিভার্সিটিতে বিটেক পেয়েছে, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে। ও পড়ায়, ও খুব ঘরোয়াভাবেই পড়ায়। এবার এরা আগে থেকে তো চলে গেছে বলে আমি আর বলিনি কিছু। রিসেন্ট ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, পা ভেঙে বাড়িতে বসে আছে। আজকে আমাকে দেবাদ্রিতা বললো তো আমার থেকে সিনিয়র, আশ্রমের আমাদের একই ব্যাচে, আমার থেকে সিনিয়র। কেন দেবলীরা বোন কোথায় পড়ে? রতনের কাছে কিন্তু ওর মাকে আমি যখন ফোন করলাম ওর মা তো বলতে ছাড়বে না। দেখ যদি অসুবিধা হয় তো ছাড়তে হবে। বিয়ে দিয়েছি বলে ও না পারলে সেখানে না, বুঝতে পারবে না। দেরি করে তো লাভ নেই, বুকের ওপর বোঝা জমে যাবে যত দেরি করবি। আমি আর তো ওকে সেটাই বলছি, ও এ কি করবে ওকে তুই কি করবি তুই সেটা দেখ। এ কি করবে তুমি দেখতে তুই না বুঝতে পারলে তুই ছাড়, পরিষ্কার কথা। আর ও নিজে মেডিকেলের স্টুডেন্ট, তো ওই জন্য আমি বায়োলজি টায়োলজি সবই ওর কাছে পড়াই। মানে ওই বায়োলজি ম্যাক্সিমাম আমি ওই টিভিকে চেনো তো হিন্দ মোটরে, ও একটা ওই কাহিনী হওয়ার পরে আমার স্টুডেন্টগুলো বলছিল দাদা একটা বায়োলজি টিচার দাও। বায়োলজিটা মৈনাক স্যারের কাছে ওর অসুবিধা হচ্ছে না, স্যার ব্যাস। ঠিকঠাক পড়াচ্ছে। হ্যাঁ, সেও ওই খুবই পড়ালেই। মানে মৈনাক স্যারও দেখলাম খুবই অল্প বয়স, মানে তোমাদের মতোই হবে। মৈনাক স্যার কি নাম, মানে পুরো নাম কি বলতো? আছে, ছবি আছে? ওই যে এর পাশেই বাড়ি গো তোমার আশ্রমের ব্যাচে, আমাদের ব্যাচে, মানে জানি না সেটা, মানে ওদের বাড়িটা হচ্ছে খুব পুরোনো দিকে পরিবর্গার ঢালাই, আমি গিয়ে দেখলাম ওই ব্রিজের শেষে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ঢুলিপাড়া দিয়ে, ওই ঢুলিপাড়া দিয়ে সোজা গিয়ে চিনবে, দেখতে সুন্দর ছেলেটা, বয়স অল্প, কথাবার্তাও ভালো। আচ্ছা, এবং বিএসসি ও এমএসসি। এসে বললো মা খুব ভালো আচ্ছা, বোঝাচ্ছে, ব্যাস একদম ব্যাস। ধরে বোঝাচ্ছে। হ্যাঁ, একদম বই 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 ফলো করলেই একদম ঠিক আছে টিচার, ঠিক আছে। আমি সেটা ও বুঝবে। এবার দেখো আমরা তো সায়েন্স নিয়ে পড়িনি, না। আর্টস নিয়ে পড়েছি, এবার ওকে সেটা বুঝতে হবে। তো দেখ যদি অসুবিধা হয় দাদার কাছ থেকে তোকেও বলছি, তুইও তো পড়ছিস শতানুর কাছে। হ্যাঁ? এবার দাদা যেটা বলছে গাঙ্গুলি বাগানে, মানে তোদের তো হাঁটা পথ, সাইকেল নিয়ে তোরা চলে যেতে পারবি। ও আমার থেকে সিনিয়র ছিল। আমি মার্কেটে এই সমীরণদের পর থেকে যাদেরকে পড়িয়েছি তাদেরকে মানে কেমিস্ট্রির টিচার ভালো দাও আমার কাছে আমি খুঁজে পাইনি হাতের কাছে। কেমিস্ট্রি কাকে আমি দেবো? তো দাদা যখন বলছে গত দাদার 2 student রা বছর পড়েছে, করোনার তাহলে পরে, phone number টা ওকে দিয়ে দেবে, তাহলে আমি কথা বলে নেবো। করোনার পরে অভিজিৎদার সাথে যখন আমার দেখা হলো তখন নামটা আমি জানতে নাম্বারটা পারলাম। নিয়ে নিবি দাদার কাছ থেকে। হ্যাঁ আমি তারপরে আমি জানতে পারলাম যে এইরকম ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, বেশ, তাহলে এবার চলে আয়, এখানে চলে আয়, এখানে চলে আয়। এবার এখানে। আচ্ছা, অ্যাঙ্গেল দেখে তুই আয়। তাহলে হয়ে গেল একটা রেজাল্ট আমার। এই অ্যাপ্লিকেশনটা আমার যে কোনো জায়গাতে কাজে লাগবে। আর ডট প্রোডাক্ট তো আমি শিখিয়ে দিলাম। এবার হেডিং কর ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল, ব্র্যাকেটে লিখবি ভেক্টর গুণফল। আর বায়োলজি কিন্তু এনসিআরটিটা খুব ভালো করে ফলো করবি, ঠিক আছে। এনসিআরটির বাংলা বইও পাওয়া যায়, জানিস তুই? সেম আলাদা হোক একই হোক, তোর যা চ্যাপ্টার আছে তুই সেটা দেখে নিবি। আমি বাংলা বই দিয়ে দেবো, বাংলা পাবলিশার্সের এনসিআরটি বাংলা ট্রান্সলেট করা সরকারি ওয়েবসাইট থেকেই পাওয়া যায়, ঠিক আছে। এনসিআরটির বইটা একটা স্ট্যান্ডার্ড সেট করবে। ওয়েস্ট বেঙ্গলের বায়োলজিতে প্রচুর কিছু আছে, ঠিক আছে। কম্পিটিটিভের জন্য কিন্তু এনসিআরটিটা প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে। কারণ সব কম্পিটিটিভ পাস যারা করে তারা কিন্তু সব পড়ে না, এটা জানিস? ঠিক আছে, তারা কিন্তু সব পড়ে না। মানে ফিজিক্সটা যখন হয়ে যাবে, ফিজিক্সে আমি কাটছাট করে দেবো ওই মাঝখানের চ্যাপ্টারগুলো যেগুলো আর্কিমিডিসের ছিল ক্লাস 9-এ, ওইগুলো থেকে খুব কম পার্সেন্টেজ
শিখতে হবে মেকানিক্স, থার্মোডাইনামিক্স, যেটা এরপরে পদার্থবিদ্যা। শেষের দিকে আছে ওয়েভ মেকানিক্স, মানে কম্পন তরঙ্গ এই জিনিসটা, যেটা ক্লাস সাউন্ডে ছিল। তো এই পার্টটা হচ্ছে 11-এর মেজর পার্ট, মানে কম্পিটিটিভটা যেটা পুরো কভার করে। আর 11-এর এই বোর্ডের এক্সামের জন্য ওই ছায়া থেকে বললে এনাফ, ঠিক আছে। বোর্ডের এক্সামের জন্য তার বেশি প্র্যাকটিস করতে হয় না, ওইগুলোর জন্য প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, ভেক্টর তো পুরো মেকানিক্সের একদম ভিড়। না 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 না, কোনো কিছু ভর্তি হতে হবে না, কোথাও যেতে হবে না, ওগুলো অনেক গল্প আছে। চুপচাপ এই ছায়াটাকে একদম মানে ওই বেদের মতন করে ধরতে হবে, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি। তারপর যখন ঠিক সময় আসবে, একটা এমসিকিউ বই কিনে ওই বইটাকে 5-6বার রিভিশন করতে হবে, মানে একবার করলে হবে না। কোনো বই 5-6বার রিভিশন করতে হবে। সমীরণ যেটা করেছিল সেটা হচ্ছে জিআরবি পাবলিশার্সের একটা বই আছে, যেখানে ওই মোটামুটি 12,000 থেকে 13,000টা এমসিকিউ আছে শুধু ক্লাস 11। ওইটাকে তোকে মোটামুটি 5বার থেকে 6বার, আমার ও বলেছিল দাদা তুমি মিনিমাম 3বার সাজেস্ট করেছে গানের বন্ধু, ওটা পুরো করতে হবে। একটা বই বারবার রিভিশন করতে হবে, এটা হচ্ছে কম্পিটিটিভের মেন ভিড়। আর লোকেরা কী করে এর ঠিক উল্টো কাজ করে, 10টা বই কেটে একটা বইও কমপ্লিট করে না। তো এখন কিছু লাগবে না, কারণ এখন তো তুই পুরো মেকানিক্সটা যতক্ষণ না শেষ করবি ততক্ষণ ওদের মাঝখানে ইন্টার রিলেটেড কোশ্চেন পারবি না। মানে ভেক্টর দিয়ে দেখবি ফোর্সের একটা অঙ্ক দেওয়া আছে, তুই কানেক্ট করতে পারবি না, ঠিক আছে। তো 3-4টে চ্যাপ্টার মিক্সিং করে অঙ্ক থাকবে। এবার এটার জন্য কিন্তু আমার ছায়াটা আগে সবার আগে কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা লাইন আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ছায়ার মতো ফিজিক্স আর কেমিস্ট্রি বেস্ট বই আর নেই, মার্কেটে নেই। এই ছায়া যদি কেউ A to Z করে যায়, সে অ্যাডভান্সের পরীক্ষাও দিতে পারে, বললাম বুঝলি। কিন্তু করতে হবে নিজেকে, আর ইয়ে করতে হবে, মানে কোশ্চেন অ্যান্সারের দিকে অত চিন্তা করবি না। আমার কাছে সবার ইয়ে আছে, অ্যালেন, পাথফাইন্ডার, ফিরজি, পিডাব্লিউ সব কোশ্চেন আছে। তো সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুই খালি সিলেবাসটা আগে শেষ কর। অলরেডি আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, এটা ভুলে গেছিস, এটা করলে হবে না। করিস না মা ঝাড়ে। এবার হেডিং কর, এ আর বি সেম ভেক্টরটাই লিখে ফেল। এ হচ্ছে কত কত ছিল বল, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর তোর দিদিদেরই সিনিয়র যে ছিল একজন অঙ্কনা তো দিদির বন্ধু হয়, আর অঙ্কনার দিদি হচ্ছে পূর্বাশা, ওই দিকের বাড়িটায় থাকে। অঙ্কনার বাড়ি থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই পূর্বাশা বাড়ি, মন্দির করে মন্দিরের বাদিকের গলিটা দিয়ে ওর বাড়ি। ও রামপুরহাটে মেডিকেল করে, এই নার্সিং করে। পূর্বাশা মন্দির, ঠিক আছে। পূর্বাশা আমার ব্যাচের স্টুডেন্ট অমিত, আমাদের পাশের বাড়িতে আজকে বেরিয়ে গেছে তো। ওরা আসলে আমাকে মেসেজ ট্যাসেজ করে। হ্যাঁ, অঙ্কনাকে আমি 12-এর পরে অঙ্কনা বলেছে যে দাদা আমি এইসব নিয়ে পড়বো না, তুমি অন্য লাইন বলো। আমি সরকারি চাকরির লাইন পুরো ধরিয়ে দিয়েছি, ওর এখন মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে ওখানে, ও এখন খালি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। মানে ওই 200 নম্বরের পরীক্ষা হয় ওখানে, মোটামুটি 182 থেকে কাট অফ একদম ফার্স্ট হ্যান্ড 6 মাসের মধ্যে একবার নিয়ে থাকলে চাকরি শুরু হবে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সিজিএল সিএইচএসএল। তো তোর ওপর ডিপেন্ড করছে তুই কী চাস, আর আগে থেকে ডিসাইড করতে হবে, লোককে দেখে ইনফ্লুয়েন্স হলে হবে না। ও কী করছে বলে আমি ওটা আগে একটু রিসার্চ করলাম, আবার এই কী করছে বলে এটা আগে আমি রিসার্চ করলাম, ওরা ঠিক আছে। আগে
আগে থেকে ডিসাইড করে আমাকে বলতে লাগবে, আমি সব রকমের জন্য হেল্প করতে পারি। কিন্তু এই অ্যাট দ্য লাস্ট মোমেন্টে এসে যে আমার কিছু নেই, এবার আমাকে হেল্প করো, ওটা করলে আমি আর ছেড়ে দেবো। আমার নিজের বোনই ইএসআই মানিকতলা থেকে কিন্তু নার্সিং করেছে, কমপ্লিট হয়ে গেছে। ডিসাইড করতে হবে। আর ডিসাইড করা হয়ে গেলে আমার ফাটিয়ে বলে বেড়াচ্ছে যে আমি এটা করবো, তাহলে হবে না। চুপচাপ থাকতে হবে, চুপচাপ থেকে বাড়িতে কাজ করে থাকতে। আচ্ছা, এবার ফর্মুলাটা লিখবো আমরা এ ক্রস বি এর। এ ক্রস বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, সাইন থিটা, আর এখানে একটা এন ক্যাপ আমি লিখে দেবো। এই এন ক্যাপ হচ্ছে দিককে রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা হলো ম্যাগনিটিউড আর এইটা হলো ডিরেকশন, ঠিক আছে? তাহলে লিখে ফেল, এটা ম্যাগনিটিউড তোরা লিখবি মান, আর এটা হলো ডিরেকশন। এবার কোন ডিরেকশনে অ্যান্সার বেরোবে এটা আমরা পরে শিখব। আগে আমরা মানটা বার করতে শিখি, ম্যাগনিটিউডটা বার করতে শিখি। তো সবার আগে যেটা করতে হবে, আচ্ছা থিটা অ্যাঙ্গেল বলতে হবে না নিশ্চয়ই? আচ্ছা, তো সবার আগে এইটাকে এক্সপ্যান্ড করে ফেল, 9টা টার্ম ঠিক আগের মতন। 3, আচ্ছা দেখে নে আগে দুটো টার্ম দেখে নে। 3 সাথে এইটা যখন করব তখন 3 আই ক্যাপ, আর ডট দেবো না, এবার ক্রস দেবো আই ক্যাপ, ঠিক আছে? তারপর 3 এর সাথে আবার -3টা হবে -9 আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে সেম ভাবে 9টা টার্ম পেয়ে যাবি, করে ফেল। পূর্বাশা তোদের বাড়ির পাশে থাকে, ওর নাম কি বল? ওদের একটা, ওদের গ্রুপটাকে আর ওর দিদির গ্রুপটাকে আমি অঙ্ক করেছি, অঙ্ক আর গ্রুপ দিয়ে করেছি ব্যাপারে। স্যার টোকা লিখবো? হ্যাঁ পুরোটা লেখ। একটু জোরে বল। না আমার আসতে শোনার অভ্যেস আছে, না আমার আসতে বলার অভ্যেস আছে। ভাষার জন্য শুনতে হবে, এবার পরের সাথে কথা বলবো, কথা বলছি। মানে টাকা কি করতে যাবি? তো শুনেছি তাই বল, ভাগ্যিস আগেরটার দিকে নজর যায়নি। ঠিক আছে।
you. আমি বললাম কারণ নেই, কোনো সাইন্টিফিক কারণ নেই ভাই। বলা যাবে না। যেন বুঝে গেছে। ওই আজকে তাদের পড়া আছে। চলে একটু আড্ডা মারি। খিদে তো সবাইকেই হবে। আজকে ওরা খেয়ে নেবে। এই শোন, তুই খাওয়াবি ওই ক্রিসমাসের সময়। আচ্ছা লিখেছিস? আচ্ছা এবার ওই আই ক্রস আই ক্রস জে ওরকম 9টা টার্ম পেয়েছিস। আচ্ছা আলাদা আলাদা করে ওরকম লম্বা করে লিখে ফেল। সেম ভাবে ওই যে ইয়েলো লাইনে যেটা লেখা ছিল সেরকম ভাবে লিখে ফেল। হ্যাঁ ক্রস, ওই যে আই মানে কস ওইটা তো হ্যাঁ সাইন দিয়ে তো। সাইন থিটা দিয়ে তো। তুই বেশি পাকামি করিস না, যতটা আমি লিখতে বলছি ততটা লেখ। আরে অনেকটা হয়ে গেছে। 33 32 না ওইরকম ভাবে নয় এটা। এই আমরা তো করেছি। হ্যাঁ তারপরে ওই ডট প্রোডাক্টের মতন কিন্তু নয় এটা। আরে সাইন হলো কি যে cos 0 মানে 1, sin 0 মানে 0 করে দে, তাহলে 3 এর সাথে 0 মানে যেগুলোর সাথে ওফ এই পার্টটা আছে ওর সাথে, এই পার্টটা বাদ দিয়েছিস, এটা তো মিস হয়ে গেল। কি করেছি। হ্যাঁ দাঁড়া তাহলে ওয়েট কর, এটা নয় ওরকম, এটা 32 মানে তো স্কেলার অ্যান্সার বলে দিচ্ছিস তুই। কে ডট আই কে ডট এই সরি কে ক্রস জে কে ক্রস কে। আচ্ছা তার মানে 9টা টার্ম তো। আচ্ছা এবার প্রথম দুটো দেখি। আই আর জে এর মধ্যে কোণ হচ্ছে ওই আই আর আই এর মধ্যে কোণ 0 ডিগ্রি, তার মানে এইখান থেকে যেটা তোরা লিখবি সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ আই সাইন 0, তারপরে একটা ফাঁকা রাখবি, ফাঁকা রেখে এইখানে 0 লিখবি। ঠিক আছে এই পর্যন্ত মিলবে, ওই প্রথম তিনটেতেই মিলে যাবে। এটাতেও 0 আসবে, কে ডট কেটাতেও 0 আসবে। হ্যাঁ আর বাকি যে 6টা টার্ম সেটাতে গন্ডগোল আছে না। হ্যাঁ দাঁড়া ওটা তো আরে ওই পর্যন্ত কোনো ব্যাপার না, এটার নাম ক্রস প্রোডাক্ট। বেশ এইটা তাহলে সব জায়গাতেই রিপিট হবে তো। এরপরে একটা ফাঁকা রাখবি, ফাঁকা রেখে অ্যান্সার কিছু লিখবি, এটা লিখে ফেল, ফিল আপ করে ফেল। আই ডট কে মানে ম্যাগনিটিউড অফ আই, ম্যাগনিটিউড অফ কে সাইন 90, এটা পুরোটা ফিল আপ করে ফেল। হ্যাঁ ফাঁকা রাখবি ডান দিকটায়। হুম কাটাকুটি করেছিস?
হয়ে গেছে। আচ্ছা, এবার অ্যাক্সিসটাকে আমাকে আঁকতে লাগবে। দেখি এবার ইমাজিনেশন পাওয়ারটা কার কতটা আছে সেটা এবার টেস্টের ব্যাপার। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা দেখ ফার্স্ট এইটা যেটা জিরো হয়ে গেছে সেটাকে নিয়ে আমি বদার নই, তো ওটাকে এইটাকে আমি আগেই আমি অবসলিউট করে দিচ্ছি, এটাকে নিয়ে আমি হিসাবে টানবই না। ঠিক আছে, বাকি যে টার্মগুলো আছে সেটার দিকে আমরা ফোকাস করব। এই যে টার্মটা আই ক্রস কে, এই আই ক্রস জে, আই হচ্ছে আমার এই দিকে ইউনিট ভেক্টর, জে হচ্ছে এই দিকে ইউনিট ভেক্টর, আর কে হচ্ছে এই দিকে ইউনিট ভেক্টর। আই থেকে জে এর দিকে যদি কোনো স্ক্রু রোটেশন করে তাহলে সেই স্ক্রুটা উপরে উঠবে না নিচের দিকে নামবে। হ্যাঁ বুঝলাম না। আই থেকে জে এর দিকে যদি তুমি কোনো স্ক্রুকে রোটেশন করাও তাহলে সেই স্ক্রুটা কি ওপরের দিকে খুলে যাবে না নিচের দিকে আরো ঢুকে যাবে? পুরো ফুল স্ট্রেট লাইন হয়ে যাবে। খুলে চলে আসবে, হ্যাঁ তাহলে উপরের দিকে উঠবে বলছো? হ্যাঁ, যদি ঘুরে যায় তাহলে তো একটু স্ট্রেট লাইন হয়ে যাবে। স্ট্রেট লাইন হয়ে যাবে মানে 90 ডিগ্রি হয়ে যাবে পুরো। মানে স্ক্রুটা উপরের দিকে উঠে যাবে, তাই তো? এইরকম রোটেশনে হ্যাঁ। ঘুরছে, তাহলে এখানে লিখতে হবে কে ক্যাপের দিকে উঠে যাবে। আর যদি ঢুকে যেত ভেতরের দিকে তাহলে নেগেটিভ কে ক্যাপ লিখতে হবে। ঠিক আছে, বেশ, একটা হয়ে গেল। এবার 2 নাম্বার হচ্ছে আই ক্রস কে, মানে আই থেকে কে এর দিকে স্ক্রুকে ঘোরাতে হবে। তাহলে এটা এই দিকে ঢুকবে না এটা এই দিকে ঢুকবে? এখানে দেখে বল, Second. তোর হাত দিয়ে আমি বুঝতে পারবো না। এই দিকে যাবে, বাদিকে যাবে না ডান দিকে যাবে? ডান দিকে। কে বললো? হ্যাঁ, এরকম করে ঘোরালে ভেতর দিকে ঢুকে যাবে। আই থেকে কে এর দিকে ঘোরাতে হবে স্ক্রুকে, স্ক্রুটা এরকম ভাবে আছে। খুলে আসবে, কি করে খুলবে? যদি একটা স্ক্রুকে আই থেকে, আই তো মেঝেতে আছে আর যে কে তো দেওয়ালের উপরে আছে, তাহলে মেঝে থেকে যদি দেওয়ালের উপরে ঘোরা আসে তো স্ক্রু ডান পাকেই ঘুরছে, তো টাইট হয়ে যাবে, তার মানে ভেতরের দিকে ঢুকে যাবে। বোতল দে, খালি বোতল দে, খালি বোতল, এটা জল আছে। এই যে স্ক্রু ঘুরছে কোন দিক থেকে? তলা থেকে নিয়ে উপরের দিকে, রাইট দিকে। তো তলা থেকে নিয়ে উপরের দিকে এইরকম ঘুরছে। এরকম যদি ঘোরে, এই যে তলা থেকে নিয়ে, এই যে অ্যাক্সিস আমার, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এক্স থেকে জেডের দিকে ঘুরছে, তার মানে এরকম করে ঘুরছে। তাহলে এরকম করে যদি ঘোরে স্ক্রু টাইট হয়ে যাবে না? তাহলে স্ক্রুটা ভেতরের দিকে ঢুকে যাবে, তো দ্যাট ইজ কামিং মাইনাস জে ক্যাপ। কারণ জে ক্যাপ হচ্ছে এই ডান দিকে, তাহলে ভিতরের দিকে হলে মাইনাস জে ক্যাপ। এবার জে ক্রস আই বল। জে ক্রস আই মানে হচ্ছে জে থেকে আই এর দিকে মানে স্ক্রিন থেকে বাইরে গিয়ে স্ক্রিনের ভেতরে ঢুকছে এরকম ব্যাপার? এরকম। তাহলে এখানে যদি কোনো স্ক্রু থাকে এরকম করে, তাহলে সেই স্ক্রুটা ভেতরের দিকে ঢুকবে না বাইরের দিকে বেরোবে?
বাইরের দিক দিয়ে বেরোবে। তাও বাইরের দিক দিয়ে বেরোবে। এরকম ঘোরাচ্ছে জে থেকে আই এর দিকে অ্যারোটা করা আছে, যেরকম এইটা আছে যে অর্ডারে আছে সেই অর্ডারেই করতে হয়, জে থেকে আই এর দিকে। তার মানে জে থেকে এইরকম, জে থেকে আই এর দিকে এরকম ঘুরিয়ে দেবো, নিচের দিকে যাবে। তার মানে এই যদি তুমি এটা না শিখতে পারো তাহলে মুশকিল আছে কিন্তু। এইরকমভাবে ঘুরছে স্ক্রুটা, তার মানে এইরকমভাবে যদি কোনো স্ক্রুকে ঘোরাই তো ভেতর দিকে ঢুকে যাবে, তাই না? তাহলে ভেতরের দিকে মানে কি, মাইনাস কে ক্যাপ। ভেবেছিল খুব ইজিলি হয়ে যাবে ব্যাপারটা। এরপরেরটা জে ক্রস কে, ধরা জে থেকে কে এর দিকে এরকম, তাহলে স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসবে না স্ক্রিনের ভেতরে ঢুকবে? পেরেকটা কিন্তু এখন এইভাবে আছে, শুধু তুই মাথাটা দেখতে পাচ্ছিস পেরেকে, একটা এরমভাবে আছে। বাইরে বেরিয়ে আসবে, বাইরের দিকে এরমভাবে ঘোরালে বাইরের দিকে বাইরে খুলে হাতে বেরোবে। চলে আসবে, তাই তো? তার মানে হ্যাঁ এক্স অ্যাক্সিসের দিকেই আসবে, তার মানে প্লাস আই ক্যাপ। এবার বাকিটা বল। কে ক্রস আই, কে থেকে আই এর দিকে এইভাবে, তার মানে এইরকমভাবে যদি স্ক্রুটাকে ধরিস তাহলে এরম ঘুরছে, কে থেকে আই, তার মানে বাইরের দিকে মানে খুলে আসছে, এদিকে খুলে আসবে, মানে হ্যাঁ পজিটিভ জে ক্যাপ। আর কে ক্রস জে, কে ক্রস জে মানে হচ্ছে এইটা একদম, মানে স্ক্রুটাকে এরকমভাবে আছে, এরকমভাবে ভেতরের দিকে ঢুকে যাবে, তাই তো? তারপর ভেতরের দিকে গেলে হ্যাঁ, মাইনাস ভেতরে। আই ক্যাপ। বুঝে গেছিস? বেশ, তাহলে অ্যান্সারগুলো সেটা এবার মাইনাস আই বা প্লাস যেটাকে কিভাবে দেওয়া হচ্ছে? এই যে ভেতরের দিকে ঢুকছে বললি তো, হ্যাঁ হ্যাঁ তার মানে এই দিকটা আমার দিকটা, যদি আমি এইখানে বসে আছি তাহলে আমার দিকটা হ্যাঁ। যদি এদিকে হয়, ভেতরের দিকটা তো ওইদিকে হবে না, উল্টো দিকে আই ক্যাপ হবে। তাহলে ও। আই, এই যে আই আমার দিকে বেরিয়ে আছে, স্ক্রিন থেকে বেরিয়ে আছে, এই যে এইটা এক্স অ্যাক্সিসটা কিন্তু স্ক্রিনের ওপরে নেই, স্ক্রিন থেকে বেরিয়ে আছে আমার দিকে। তাহলে ভেতরের দিকটা কি হবে? স্ক্রিন ভেদ করে মোবাইলের ভেতর ঢুকে গেলে কোন দিক হবে? ওটা নেগেটিভ আই হবে না? হ্যাঁ তাহলে ওই জন্য নেগেটিভ আই লিখেছি। তাহলে অ্যান্সারগুলো হলো আই ক্রস জে হবে কে ক্যাপ, কারণ সব ভ্যালু 1 1 1 আছে। আই ক্রস কে হবে মাইনাস জে ক্যাপ, জে ক্রস আই হবে মাইনাস কে ক্যাপ, জে ক্রস কে হবে প্লাস আই ক্যাপ, কে ক্রস আই হবে প্লাস জে ক্যাপ। দেখে দেখে লিখে ফেল বাকিগুলো, আর যে ভ্যালুগুলো তাহলে পেলি সেইটা তুই এই এক্সপ্রেশনে বসিয়ে ফেল। কি করে বসাবি? এই শুধু আই ক্রস জে এর জায়গায়, আই ক্রস জে জায়গায় এর পরের লাইনে এরকমভাবে আই ক্রস জে থাকলে, ধরে নেন -9 আই ক্রস জে আছে, তাহলে -9 ব্র্যাকেট দিয়ে কিন্তু কে ক্যাপটা বসাবি। আর এখানে যদি মাইনাস থাকে সেটা আলাদা করে আগে মেনশন করবি, তারপর মাইনাসে মাইনাসে প্লাস এই কাউন্টটা করে দিবি। বুঝতে পেরেছিস? করে ফেল। ওই 9টা টার্মের মধ্যে 3টে টার্ম তো এমনি জিরো হয়ে গিয়ে চলে গেছে। এবার কি করবো? এবার ওই 9টা টার্মে বসিয়ে ফেল। হ্যাঁ লিখে দিচ্ছি, ওটা আমি লিখে দিয়েছি। লিখে দিয়েছিস কে ক্যাপ মাইনাস জে ক্যাপ? হ্যাঁ হ্যাঁ লিখে দিয়েছি ওটা। তাহলে এবার হিসাব করে নে, প্লাস মাইনাসের হিসাব করে বল ফাইনাল অ্যান্সারটা কত। কি করে বলবো আপনার ইকুয়েশনটা দেবেন? ইকুয়েশনটা কি এসছে বলতো আমাকে, দাঁড়া।
অ্যান্সার হবে তোরা বল দেখি, তারপর আমি লিখবো। -4 কে ক্যাপ আছে। না, উল্টো পাল্টা করেছিস কিছু একটা। চোদ্দ কে ক্যাপ প্লাস না মাইনাস? প্লাস কত এসছে বল? হ্যাঁ আসছে। তাহলে -14 কে ক্যাপ আর প্লাস হ্যাঁ আই ক্যাপ আছে 49 কে ক্যাপ হ্যাঁ, তাহলে +14 আই ক্যাপ -14 জে ক্যাপ 14 কে ক্যাপ। লাকিলি এটা এরকম এক্সাম্পল আর কোনোদিন আসেনি এর আগে। তোরা এমন ভেক্টর নিয়েছিস, এরকম রেজাল্ট। হ্যাঁ, এবার বুঝতে পারলি? স্যার ইকুয়েশনটা করলে কিভাবে বললাম দুটো বুঝতে পারলাম না। ইকুয়েশনটা কিভাবে ধরলো বুঝতে পারছে না, আমাকে বলতো ইকুয়েশনটা দেই খাতায়। এই যে ফার্স্টেরটা 0 হবে, তারপর -9 কে ক্যাপ হবে, তারপরে +12 মাইনাস জে ক্যাপ হবে, তারপর +5 মাইনাস কে ক্যাপ হবে, তারপর তারপর 0 হবে, তারপরে +20 আই ক্যাপ হবে, -2 জে ক্যাপ হবে, +6 মাইনাস আই ক্যাপ হবে, তারপর 0 হবে। এটাকে হিসাব করে ওই +14 আই ক্যাপ -14 জে ক্যাপ -14 কে ক্যাপ। বুঝতে পেরেছিস? হ্যাঁ মানে আগে যে ইকুয়েশন গুলো বের করছিলাম ওইটাই ওই ভ্যালুগুলো ধরা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট শেষ, ভেক্টর কিন্তু ম্যাথামেটিক্স অ্যাজ এ হিসাবে শেষ। ঠিক আছে, এবার আমরা ভেক্টরের অ্যাপ্লিকেশন করব, বোট রিভার প্রবলেম করব, মানে নৌকা এবং ইয়ের অঙ্ক, মাঝির অঙ্ক। ঠিক আছে, নৌকা পারাপারের অঙ্ক, বোট রিভার প্রবলেম বলে। আর বৃষ্টির প্রবলেম করবো, বৃষ্টি পড়লে যেরকম বেঁকে বৃষ্টি পড়ে দেখেছিস কোনোদিন, তো এটার রিজনটাই হচ্ছে ভেক্টর থাকবে। তো ওগুলো আমরা শিখবো আজকে। তো ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, এবার হোমওয়ার্ক থাকবে। আছে সেটা তো আগের দিন। সেটা তো পরের সপ্তাহের জন্যই হবে। চুপচাপ বই দে। তুই কি এসএলআররা কিনেছিস না এখনো কেনা নেই বই? কালকে স্কুলে ভর্তি হবো তারপরে কেনা, সব একসঙ্গে সব বই কেনা হবে। স্কুল থেকে বই দেবে না। আর হ্যাঁ স্কুলে বুকলি স্কুলে যে বাকি বইগুলো তার সঙ্গে একসঙ্গে সব কিনবে, আবার যাবে আবার আসবে, মা বললো না একবারে করা। সামনে পাওয়া যায় না? অনলাইনে অর্ডার করে দে। অনলাইনে না, অনলাইনে আসলে দেরি হয়ে যাবে, সামনে দোকান থেকে। পরে বই আর পাবি না, আমি তোকে লিখে দিচ্ছি। ঠিক আছে রাখি, রাখছি। ঠিক আছে। আচ্ছা, লেখ পেজ নাম্বার 183। কোশ্চেন নাম্বার, আচ্ছা 20 কি দেওয়া ছিল না? কোশ্চেন নাম্বার 20 দেওয়া ছিল এই পেজটাতে।
23, 24, 25, 26, 27, 28, 29, 30, মানে কোশ্চেন নাম্বার 23 থেকে 30 কটা অঙ্ক হয় বলতো? এই কটা অঙ্ক হয়? এই জন্যই আমি জিজ্ঞেস করলাম, এটা 8টা অঙ্ক। যখন বিয়োগ করিস 23কে ধরা হয় না, আর এখানে অঙ্কটা তোকে ধরতে হবে। এই জন্য বলে যে 24 থেকে শুরু করবো। আচ্ছা, সোজা সোজা অঙ্কগুলোই দিয়েছি আমি। আচ্ছা, এবার উদাহরণ রাখবে। তো নিম্নের চিটিং বাজ বলবে স্যার পারিনি অঙ্কগুলো। আরে আচ্ছা, পেজ নাম্বার 141, এইখানে অল কোশ্চেন, এগুলো কিন্তু অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো এক্সাম্পল, আমি আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 138, অল কোশ্চেন, এটাও এক্সাম্পল। এ 3-4টে করে এক্সাম্পল দিয়েছে এরা। আচ্ছা, পেজ নাম্বার 157, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 6, এই অঙ্কগুলো আগের দিন আমি খুঁজছিলাম পাইনি, আজকে পেয়ে গেছি। আচ্ছা, যে কোনো দুটো সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্টের রেজাল্ট কত হবে জানিস? হ্যাঁ, সেম ভেক্টরের মধ্যে, ধরুন এ একটা ভেক্টর দিয়েছে আর একটা সেম ভেক্টর দিয়েছে, তাহলে এর রেজাল্টটা 0 হবে, কারণ দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? 0, তাহলে সাইন 0 0। ক্লিয়ার? আর যেমন ওই আই ক্যাপ যেরকম আই ক্যাপ ছিল, আর যে কোনো দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে? তাহলে ম্যাগনিটিউড এর কোনো দাম নেই, তাহলে ম্যাগনিটিউড অফ এ cos 0, তার মানে ম্যাগনিটিউড অফ এর স্কোয়ার হবে। ঠিক আছে, এগুলো যেন আমি শিখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে অলরেডি এগুলো করা আছে, সেই জন্য যাতে বলতে না পারি যে মানে জানি না। আচ্ছা, এবার চলে আয় পেজ নাম্বার 166, এইখানে কোশ্চেন 1 থেকে কোশ্চেন 25, এটা মূলত এমসিকিউ আছে,
যে এমসিকিউগুলো মুখে মুখে হয়ে যায়, যেরকম এফ মানের দুটি বল সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত? তাহলে একটা এফ আর একটা এফ, এদের মধ্যে ইয়ে করে নিবি থিটা 90 ডিগ্রি, তাহলে এফ আর এফ রেজাল্ট্যান্টের ফর্মুলায় বসাবি এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 এফ কস 90 দিয়ে রুট ওভার করে দিবি, যেরকম হয় সেরকম ওরকমভাবে করতে হবে। এগুলো যেগুলো যেগুলো মৌখিক ভিত্তিতে হয়ে যাবে সেগুলো লিখে দিবি, যেরকম নিচের কোন রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? উষ্ণতা স্কেলার রাশি, ঘাত ভেক্টর রাশি, মহাকর্ষীয় বিভব স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। তো অ্যান্সার এগুলো দেওয়া আছে, যেগুলো মুখে মুখে হয়ে যাবে মুখে মুখে, কিন্তু যেগুলো অঙ্ক করে এই ছোটোখাটো অঙ্ক সেটা কিন্তু ফ্রেশভাবেই অঙ্ক করবি, অ্যাজ ইন যেন তুই ওটা ব্রড কোশ্চেন করছিস। এমসিকিউকে এমসিকিউ মতো ভাবলে তাহলে কোনো দিন এমসিকিউ আর সলভ হবে না, ঠিক আছে? এখানে নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করবি, ঠিক আছে? যেরকম তোরা যেমন ক্লাস 11-এ পড়িস, তোরা বাচ্চা, তো তোদেরকে বাচ্চা ভাবলে সব থেকে বড় প্রবলেম হয়ে যাবে, বুঝতে পেরেছিস? সেই রকম ব্যাপার, এমসিকিউকে এমসিকিউ ভাবলেই প্রবলেম। কারণ লোকজনের মনে এমসিকিউ নিয়ে যে মাইন্ডসেট আছে সেটা হচ্ছে দেখলেই উত্তর হয়ে যায়, এরকম একটা মাইন্ডসেট আছে, তো ওটা নয়, ঠিক আছে? এমসিকিউ এর অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি। এর থেকে ওই সেম এমসিকিউটা যদি ব্রড কোশ্চেনে দেয় তাহলে মানুষ যাও বা পারার সম্ভাবনা থাকে এমসিকিউতে 4টে অপশন দেখে ঘাবড়ে যায়, ঠিক আছে? তো তোকে সব রকম দিক থেকেই এমসিকিউ মারবে, বুঝতে পেরেছিস? তাহলে এই কটা কিন্তু আমার কবে পড়াতে আসবো? ফ্রাইডেতে চাই। এখন স্কুল ছুটি, চুপচাপ একদম ভেঙে নিবি। এখানে 8টা প্রবলেম, এইগুলোতে মোট 10টা প্রবলেম আছে হিসাব মতন, এখানে 2টো, এখানে 25, তার মানে টোটাল প্রবলেম হচ্ছে 27, 37, 37 আর 8 45, তাহলে 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পার ডে 9টা করে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? এবার তো অনেক কাজ, আমার কিছু করার নেই এটাতে, আমার নিজেরই খারাপ লাগে, কিন্তু আমি ওই সমব্যথী ছাড়া আর কিছু হতে পারবো না।